আমরা শুরুতে একটু যেতে চাই হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে। আপনি জানেন যে আজ বিজয়ের মাস শুরু হলো। বিজয়ের মাসে ছাত্র সংগঠনগুলো এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কতটা ঐক্য ধারণ করে আছে? দেখুন, এখনো পর্যন্ত আমাদের ৫ অগাস্ট পরবর্তী যে বাংলাদেশ, মানে ২৪-এর যে বাংলাদেশ যেটাকে আমরা বলি, সেই বাংলাদেশে সেটা ঠিক যে ২৪ পরবর্তী বাংলাদেশে আমাদের কিছু আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রিন্সিপালসে আমাদের ডিসএগ্রিমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে আমাদের যে প্রিন্সিপালস রয়েছে, যেমন ফেসিবাদের পুনর্বাসন এবং এই যে আমাদের বাংলাদেশে গত ১৬ বছর ধরে যেই ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেটির পুনর্বাসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে। সেটিকে নির্মূল করার জন্য বা সেটির এগেনস্টে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, যারা দীর্ঘ ১৬ বছর যারা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে, তাদের ঐক্যটি এখনো আছে। তো এটা খুব স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে বিভিন্ন প্রিন্সিপালসের ডিসএগ্রিমেন্ট থাকবে। যদি আমাদের সব প্রিন্সিপালসে এগ্রিমেন্ট থাকে, তখন তো আর সেটা হচ্ছে মানে গণতন্ত্রের যেই প্রিন্সিপালস সেই জায়গাটি থাকে না। আসলে খুনি শেখ হাসিনা এই জিনিসটি চেয়েছিলেন, উনি যেটিকে ঠিক মনে করবেন সেটার মধ্যেই সবাইকে একমত, মানে ফোর্সফুলি সবাইকে উনি একমতে নিয়ে আসবেন। তা আমরা মনে করছি এটা ছাত্র সংগঠনগুলোর সৌন্দর্য। তবে ছাত্র সংগঠনগুলো আমার দুই পাশেই বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন, যাদের গত ১৬ বছরের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস রয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল এবং হচ্ছে শিবির, তাদের দুইজনের কাছে আমাদের হচ্ছে বর্তমান বাংলাদেশের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। এই যে ছাত্র সংগঠনগুলোর ঐক্য যেটি তৈরি হয়েছে প্রিন্সিপালসের ক্ষেত্রে, সেটিকে ধরে রাখার ক্ষেত্রে তাদের অনেক বেশি দায়িত্বর আরও বেশি প্রয়োজন আছে, আমি বিশ্বাস করি। জি, রাকিব ভাই, নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক নেতাকর্মী, তারুণ্যের বিজয় হয়েছে আপনাদের মাধ্যমেই, সকল ছাত্র সংগঠনের নেতৃত্বে। সেই তারুণ্যের বিজয়ের পর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে, যেখানে আপনারাও আছেন, সকল ছাত্র সংগঠন রয়েছে। সেখানে ছাত্র শিবির একটি ইতিমধ্যে আয়োজন করেছিল, ৩৪টি ছাত্র সংগঠন গিয়েছিল, সামাজিক সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল, ছাত্রদল যায়নি কেন? জি, ধন্যবাদ। প্রথমত যে আপনি বলেন যে ছাত্র সংহতি যে আমাদের সপ্তাহটা ঘোষণা করা হয়েছে, এটি সেন্টেন্সটা এটা হবে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার রয়েছে তাদের নেতৃত্বে, তাদের উদ্যোগে হয়েছে এটা। জি, এখানে নেতৃত্ব দেওয়ার, এখানে নেতৃত্ব তারাও দাবি করে না, আমরাও সেই দৃষ্টিতে দেখি না যে ছাত্রদল কিংবা আমাদের নেতৃত্ব দিতে হবে, সেরকম না। আমরা আমাদের সংগঠনের স্বকীয়তা নিয়ে রাজনীতি করেছি, প্রকাশ্য কমিটি ঘোষণা করে, প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একমাত্র ছাত্র সংগঠন বৃহৎ পরিসরে সকল বিশ্ববিদ্যালয় এবং জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা কর্মসূচি করেছি। সেই স্বকীয়তা রেখেই আমরা এখনও প্রকাশ্যভাবেই আমাদের সকল কর্মসূচি, কর্মপন্থা আমরা নির্ধারণ করে থাকি। তো এই আরেকটি বিষয় হলো যে আপনি যেটা বলেছেন যে দাওয়াতের বিষয়টি, তখন তো আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃত্ব অধিকাংশ সময় ঢাকার বাইরে থাকতে হচ্ছে, কারণ আমাদের এই সাংগঠনিক তৎপরতার কারণেই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনি হয়তো রাজধানী ঢাকা শহরে থেকে অনেক ক্ষেত্রে ফিল করতে পারবে না, অনেকেই পারে না যে তৃণমূলে, বিশেষ করে ইউনিয়নে, ওয়ার্ডে ছাত্রদলের কি ধরনের জনপ্রিয়তা। এটি বিভিন্ন কারণ রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, ঐতিহাসিকতা রয়েছে, আদর্শ রয়েছে, ভালো লাগা, ভালোবাসা রয়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে উপজেলা লেভেলে যে কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে ছাত্রদলের একক এবং অনবদ্য জনপ্রিয়তা রয়েছে। এখানে আপনি বিভিন্ন নেতৃত্বের একটা বিষয় থাকে, বিএনপির যে শীর্ষ, সে কারণে তো এগুলোকে আমরা কঠোরভাবে মনিটরিং করে বাংলাদেশের যে বর্তমানে একটি যে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ভূমিকা রাখার প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা সেখানে সর্বাত্মক বেশি ভূমিকা পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের ব্যস্ততা ছিল এই। আচ্ছা, আপনারা এমন আয়োজন করবেন কিনা যেহেতু সপ্তাহ চলমান এখন? এক সংগঠন করেছে কারণে আরেক সংগঠনকে সেই মডেল ফলো করতে হবে, সেটি তো কোনো বিষয় না। আমরা আমাদের যখন মনে করব, আমরা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, ছাত্র শিবিরের সাথে ইতিমধ্যেই আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যে আমাদের 9 পার্টি লিস্ট রয়েছে, ইতিমধ্যে তারা আমাদের আমন্ত্রণ বারবারই অ্যাকসেপ্ট করেছে এবং আমরা তাদের সাথে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে এই কমিটির সাথেই।
জি, আমরা আবার ফিরবো। মঞ্জুরুল ইসলাম, একটু জানতে চাই, যদি ছাত্রদল এমন আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দেয়, নিশ্চিত মানে যাবেন কিনা সেখানে আপনারা? ধন্যবাদ জানাচ্ছি এখন টিভিকে এবং আজকের এই অনুষ্ঠানে। ছাত্র শিবির আমি মনে করি যে নিয়মতান্ত্রিক একটি ছাত্র সংগঠন। ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে বিশ্বাসী এবং ছাত্র শিবির সেই ধরনের কাজ করে যাচ্ছে। আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে এবং বিগত আওয়ামী দুঃশাসনের এই সময়গুলো যারা নির্যাতিত, যারা ফ্যাসিস্ট রেজিম হাসিনা এবং তার দোসর হিসেবে ভূমিকা পালন করে নাই, এরকম যে কোনো ছাত্র সংগঠনই যদি আমাদেরকে ইনভাইট করে আমরা সবসময় প্রস্তুত আছি এবং তাদের সাথে বসার জন্য আমরা একমত আছি। এবং যদি ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আছেন, সে জানেন আমাদের সাথে মোটামুটি রেগুলারই কথা হয়, চেষ্টা করি যোগাযোগ করার জন্য। পারস্পরিক দেখা হয়, তাদের অফিসে যাওয়া হয়। সব মিলে ছাত্রদল যদি এরকম কোনো আয়োজন করেন বা এর চাইতে অন্য ভিন্ন আঙ্গিকে কোনো আয়োজনও যদি করে, ইসলামী ছাত্র শিবির সেখানে থাকবে ইনশাল্লাহ। আর যে এখন সংহতি চলছে, সংহতি সপ্তাহ যেটি, সেখানে আপনাদের যে কাজগুলো করবার কথা ছিল ছাত্র সংগঠন হিসেবে, বিভিন্ন কলেজে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেটি কি হচ্ছে? আমরা খুব বেশি দেখছি না। আমাদের এই সপ্তাহব্যাপী সংহতির ক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছি। এর ভিতরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে মতবিনিময়, এবং মিডিয়ার সাথে, মিডিয়া ব্যক্তিত্ব যারা এবং মিডিয়ার সাংবাদিক এবং এর জাতীয় ব্যক্তিদের সাথে আমাদের মতবিনিময় করা। এবং আমরা ক্যাম্পাসের বাইরে সারা দেশে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। কিছু মিডিয়াতে আসছে, কিছু মিডিয়াতে হয়তো আসছে না। আর সেন্ট্রাল থেকে আমরা উল্লেখযোগ্য যেটা গতদিন ছাত্রদের সাথে, ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করেছি, এবং এর বাইরেও আমাদের আরও নানা কর্মসূচি যেগুলো আছে ইন্টারনালি চলমান। হাসান, একটু আপনার কাছে জানতে চাই যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের 24শে গণঅভ্যুত্থান হলো এবং সেখানে ছাত্রদল বা ছাত্র শিবির শুধু নয়, একদম সবাই রাজপথে নেমে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এরপরে আমরা সম্প্রতি দেখছি সেই ছাত্ররাই যারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছে, গুলির সামনে, সেই ছাত্ররা আমরা দেখছি এখন একে অন্যরা আবার সংঘর্ষে জড়াচ্ছে। বিভিন্ন ঢাকার আপনারা দেখছেন নিশ্চয়ই 3-4টি কলেজে সংঘর্ষ হলো, চট্টগ্রামে হলো, সেখানে আমরা ছাত্রদল বা ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ দেখেছি। মানে সেই আকাঙ্ক্ষা যেটি ছিল সেখান থেকে ছাত্ররা সরে আসলো নাকি? ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, বিষয়টি এরকম না। আপনারা দেখেছেন এখানে একটা ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন, শুধুমাত্র আপনার এটার অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে গত একটা দীর্ঘ এই ফেসিবাদের যে দীর্ঘ 1.5 যুগের বেশি সময় যে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু সেখানে যে মূল্যবোধের যে বিষয়টি ছিল সেটির একটি দীর্ঘ অনুপস্থিতি ছিল শিক্ষার্থীদের মধ্যে। দ্বিতীয়ত যে বিষয়টি ছিল একটা ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে এই ফেসিবাদের পতনের পর। তো যেখানে দেখা গেছে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীটি রয়েছে, আপনি যদি দেখেন যে সেখানে হচ্ছে 2 দিন আগে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে তারা হচ্ছে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়। তো সেই জায়গাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের প্রত্যাশিত ভূমিকা রাখার প্রয়োজন ছিল তারা কিন্তু সেটি দেখাতে ব্যর্থ হয়েছে। আমাদের এই ফেসিবাদকালীন সময়ে আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচি আমাদের যখন দিতে হতো তখন আমরা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কর্মসূচি দিতে হতো। এই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে যদি কর্মসূচি আমরা দিতাম সেটিও ইন্টেলিজেন্স ইউনিট জেনে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রকাশ্যে ঘোষণা দিয়ে পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হচ্ছে, সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রত্যাশিত যে ভূমিকাটি সেটি রাখতে পারছে না। তৃতীয়ত, এক্ষেত্রে মিডিয়ার যে বিষয়টি, মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দেখা যায় কি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ধরনের প্রবলেম আমরা হচ্ছে ফোকাস করি, জুডিশিয়ারির প্রবলেম ফোকাস করি, আমরা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রবলেমগুলোকে আমরা ফোকাস করি। কিন্তু মিডিয়ার এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদ পরবর্তী সময়ে আমাদের মিডিয়ার কাছ থেকে যে ধরনের বস্তুনিষ্ঠ এবং ফ্যাকচুয়াল এবং প্র্যাগমেটিক যে ধরনের সংবাদ পরিবেশনার প্রয়োজন ছিল, সেই জায়গাটিতে তাদের একটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনারা দেখবেন যে গত 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার যে ইতিহাস রয়েছে সেগুলোতে কিন্তু মিডিয়া সেভাবে ফোকাস না করে বরং এই কিছু দিনে, গত 100 দিনে বা হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশে খুব স্বাভাবিক এত বিপ্লবের পরে, এত বড় ধরনের একটা গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই পুরো সিস্টেমের মধ্যে এক ধরনের অ্যানোমালিস ক্রিয়েট হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের 16 বছরের ক্ষতটা ভুলে গিয়ে এই 16 দিনের অথবা 16 সপ্তাহের এই ভূমিকাটাকে বা এই অ্যানোমালিসটাকে বড় করে দেখানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা মনে করি এই সামষ্টিকভাবে এই সংঘর্ষগুলোকে হচ্ছে সেখানে একটা ইনস্টিগেট করছে বা প্ররোচনা যোগাচ্ছে।
সেই জায়গাতে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি, যেমন ছাত্র দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেমন সোহরাওয়ার্দী কলেজে হ্যাঁ যদিও শুরুর দিকে ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা নেতিবাচক একটা সম্পর্কের শুরু হতে যাচ্ছিল, কিন্তু দায়িত্বশীল ভূমিকার কারণে সেই জায়গাটিও কিন্তু মিটিগেট হয়ে গিয়েছে। তো আমরা এই জায়গাতে বিষয়টি এমন না যে ছাত্র সংগঠনগুলোর অনৈক্যের কারণে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে সৃষ্টি হচ্ছে। আমাদের এখানে সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতাগুলো আমাদের যে 16 বছর একটা সেট আপ হয়েছিল সেই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে, এবং ছাত্র সংগঠনগুলোর সেখানে ভুল ত্রুটি রয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের যারা অতীতের যারা রাজনীতি করে গিয়েছে তাদের রাজনৈতিক ভুলের মাসুল এখন আমাদের তরুণ প্রজন্মকে গুনতে হচ্ছে, এবং আমরা মানসিকভাবে প্রস্তুত এই ভুলের মাসুলটা আমাদেরকে আরও কিছুদিন দিতে হবে। আচ্ছা রাকিব, এখানে একটু জানতে চাই, আমরা চট্টগ্রাম পলিটেকনিকে দেখেছি 21 নভেম্বর কি হয়েছে, আমরা দেখেছি ঢাকার সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কিংবা হাবিব মোল্লা কলেজে, আপনি সবই জানেন দেখেছেন, সেখানে হাজার হাজার ছাত্র ছিল এবং সেই ছাত্র নিশ্চিতভাবেই কোনো না কোনোভাবে ছাত্র দলের কর্মী, ছাত্র শিবিরের কর্মী বা অন্য কোনো ছাত্র সংগঠনের কর্মী, এরা নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে আসেনি, আপনাদের কোনো না কোনো দলের কর্মী। তার মানে কি আমরা বিষয়টি এমন কিনা যে আপনাদের নিয়ন্ত্রণ নেই ছাত্রদের উপর বা আপনাদের নেতাকর্মীদের উপর, এমন কিনা বিষয়টি? ধন্যবাদ। না, এই কথাটি সত্য না যে সোহরাওয়ার্দী কলেজ কিংবা কবি নজরুলের সকল শিক্ষার্থী কোনো না কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত, এটি তো সত্য না। ছাত্র সংগঠনের সাথে সবাই তো জড়িত হতে পারে না, বিভিন্ন পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয় থাকে ব্যক্তিগত। তো এখানে আমাদের তো একটা নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী রয়েছে। আমাদের তো যদি প্রকাশ্য শিবিরের নেতাকর্মী সম্পর্কে আমার ধারণা নেই এই দুই কলেজের, কারণ আমি তাদের সম্পর্কে, তাদের কমিটি সম্পর্কে জানি না, কিংবা আত্মপ্রকাশ করেছে কিনা আমি জানি না। তো আমাদের ছাত্রদল কমিটি তো ঘোষিত কমিটি, সোহরাওয়ার্দী কলেজে এবং কবি নজরুল আমাদের ঘোষিত কমিটি। তো সেই ঘোষিত কমিটিতে যে 500 যদি হয়ে যদি থাকে, ঘোষিত কমিটি কিন্তু তাও সেটা প্রায় 1 বছর আগের পূর্ণাঙ্গ কমিটি, তাহলে সেখানে যারা রয়েছে যে নেতাকর্মী তাদের দায়িত্ব তো আমরা নেবই, যে তারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে অবশ্যই দায়িত্ব তো আমাদের নেব। কিন্তু এই দুইটি কলেজের ক্ষেত্রে যেটি এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এখানে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, এবং আমার মনে হয় পেছনে হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার ইন্ধন কিংবা যারা পতিত ফেসিবাদের দূষর যারা, তাদের নানাবিধ বিষয় এখানে জড়িত রয়েছে। এখানে আমরা আমাদের মতো করে ছাত্রদলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই নয়, সামান্যতম হামলা এটা কোনোভাবেই কাম্য নয়। তবুও সেটা ক্ষুদ্র একটা ইস্যু থেকে, সামান্য একটা ইস্যু থেকে একটা বৃহৎ ইস্যুতে রূপান্তরিত হয়েছে। আমি এই প্রেক্ষাপটে আরেকটি বিষয় বলতে চাই, আমি হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ দিতে চাই যে তিনি মিডিয়ার যে বিষয়টা তুলে ধরেছেন, এটি সত্যি দুঃখজনক। এটির আমাদের মূলে যেতে হবে। হয়তোবা যেহেতু নির্দলীয় সরকার রয়েছে, তারা হয়তোবা দীর্ঘমেয়াদী হয়তো তাদের চিন্তাভাবনা নেই, প্লাস হলো স্বাভাবিকভাবেই তারা স্বল্প সময়ের জন্য ক্ষমতায় থাকবে, এটি সাধারণ জনগণের প্রত্যাশা, আর তাদেরও মাইন্ড সেট আপ সম্মত এই ধরনের। সে কারণে মিডিয়ার যে মালিক, আপনি যদি মালিক পরিবর্তন যদি না করেন, সে যদি ইউরোপে গিয়েও বসে থাকে, সে কিন্তু ঠিকই এখানে তার কন্ট্রোলটা রয়ে গেছে। তার হয় আত্মীয় স্বজন, তার ছেলে নয় মেয়ে একজনকে বসাইতেছে। কিন্তু তাহলে যদি আমরা কেন বাংলাদেশে কি সেই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা ছিল না, যারা একটা ছেলেকে, আমাদের ছাত্রদলের প্রায় 500 ছাত্রদলের নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছে। আপনি একজন অনুসন্ধানী রিপোর্ট পেয়েছেন? এই বড় বড় যে মিডিয়া হাউসগুলো রয়েছে, যারা কোথায় থেকে ধরে নিয়ে গেল, কিভাবে তাকে কোথায় গিয়ে গুম করে ফেললো, কিংবা এখানে কোন কোন কর্মকর্তা জড়িত, পুলিশের কিংবা র্যাবের কারা কারা জড়িত, একটি অনুসন্ধানী রিপোর্ট পেয়েছেন? একটি অনুসন্ধানী রিপোর্ট 15.5 বছর আপনি দেখবেন না, লক্ষ্য করে দেখবেন না। তাহলে তাদের কাজটা কি? সাংবাদিকতার সে কারণে আমি তাদেরকে দায় দিই না। এই দায়টা টোটালি হলো যে মিডিয়ার হাউসগুলোর যে মালিক যারা রয়েছে তাদের দায়, কারণ তারা সেভাবেই সেই মিডিয়া হাউসকে পরিচালিত করেছে, তাদের ফেসিবাদের একজন দূষর হিসাবে পরিচালনা করেছে। তো এখন তাদের নিকট নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহ যেটি বললেন যে মিডিয়া ফোকাস করে এই 100 দিনের কর্মকাণ্ডে কি ভুলগুলো রয়েছে, এখানে কিভাবে একজনের মাথায় একটু বাড়ি দেওয়া হয়েছে, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যাবে এই দেশ মনে হয় শেষ ধ্বংসের দ্বার প্রান্তে। তো সেজন্য আমি তাদেরকে একটি আহ্বান জানাবো, যখন হাসনাত আবদুল্লাহরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের ব্যানারে আমরা ছাত্রদল জীবন বাজি রেখে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সকল ছাত্র সংগঠন, তারা যেন বিগত 15.5 বছরে কোন কোন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে স্পষ্টভাবে যেন তিনি বলেন, নাম সহ। তার ডকুমেন্টস লাগলে আমি তাদেরকে দেব, কারা খুনের শিকার হয়েছে
তাদের নামগুলো বলতে হবে। তো আমি যতটুকু লক্ষ্য করি তারাও তাদের বক্তব্যগুলো এড়িয়ে যায়। তো মিডিয়া ওই সুযোগটা নেয়, মিডিয়াও তারা যে স্টাইলে বলে। তো বারবার যখন আপনি বলবেন, আপনি বক্তব্য সঠিক তথ্য তুলে ধরবেন যে কারা ওই সময় গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কারা যুগের অধিক সময় রাজপথে ছিল, কাদের আমাদের জি, আমি আপনার প্রশ্ন শেষ করে বুঝতে দিচ্ছি। তো পেরেছি। কাদের শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়নি, আমাদের কয়েক হাজার নেতাকর্মীদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি। না, এটি একদম এই একমাত্র- চিত্রগুলো তুলে ধরলে মিডিয়া যে আমি আপনার প্রশ্ন বুঝতে পেরে সঠিক পথে আসবে বলে বিশ্বাস করি। একটু আপনার কাছে জানতে চাই মঞ্জুর ইসলাম, কয়েকবারই কিন্তু ছাত্রদলের সভাপতি বলেছে ছাত্রদল প্রকাশ্য ঘোষিত কমিটি সব জায়গায় আছে, তিনি কয়েকবারই প্রকাশ্য শব্দটা ব্যবহার করেছে। সেক্ষেত্রে এই যে কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজ এইসব জায়গায় ছাত্র শিবিরের কমিটি আছে কিনা, আর যদি না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনাদের নেতাকর্মী এখানে ছিলেন না? আচ্ছা, ধন্যবাদ। রাকিব ভাই যেটা বলছেন, প্রকাশ্যে আমাদের সংগঠনের বিগত আমি দুঃশাসনের সময়গুলোতে থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের সকল কার্যক্রম খুবই সুচারুভাবে সম্পন্ন হয় এবং ইসলামী ছাত্র শিবিরের আমি যদি মনে করি ছাত্র শিবির 1977 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যত কার্যক্রম পরিচালনা করেছে তার প্রত্যেক দিনের আর্কাইভ থেকে প্রত্যেক দিনের তথ্য দিতে ইসলামী ছাত্র শিবির সক্ষম, সেই সক্ষমতা ইসলামী ছাত্র শিবির রাখে। আমরা আমাদের কলেজগুলোতে বা আমাদের ক্যাম্পাস বা মহানগর সকল ক্ষেত্রেই আমাদের সংগঠনের কমিটি আছে এবং ঘোষিত কমিটি। আমরা আমাদের কমিটির ক্ষেত্রে সাংগঠনিক স্ট্রাকচার যেহেতু এখানে আলোচনার সুযোগ নেই, এতটুকু বলতে পারি যে আমাদের বড় যে ক্যাম্পাসগুলো আছে সেখানে স্পষ্ট করেই আমাদের কমিটিগুলো ঘোষণা আছে। এর বাইরে ছোট ছোট যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতেও আমাদের কমিটি ঘোষিত, বাট সেটা মিডিয়া ফোকাস না হওয়ার কারণে হয়তো আমরা আমাদের দায়িত্বশীলদেরকে সেইভাবে আমরা চিনি না বা আমাদের মিডিয়া অঙ্গনে তাদেরকে পরিচিত করতে পারিনি। এটা ছাড়া ভিন্ন কোনো কিছু নাই। আমাদের উল্লেখযোগ্য কলেজগুলোতেই আমাদের সংগঠন আছে এবং ঘোষিত সংগঠন এবং ওপেন কার্যক্রম পরিচালিত হয়, ছাত্র শিবির পরিচালিত করেন। জি, আমরা বাড়ি ফিরবো। হাসনাত আবদুল্লাহ, রাকিব ভাই বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে রেখেছে, আমিও একটু সেটা জানতে চাই। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সেখানে ছাত্র দলের যারা ত্যাগী নেতা বা শিক্ষা জীবন ধ্বংস হয়েছে বা গুম হয়েছে, খুন হয়েছে, সেগুলো কেন আপনারা বলেন না, কেন অ্যাভয়েড করে যান? আমি সে উত্তর জানবো।